সো আজকে দুখানা গাড়ি নিয়ে এসেছি, দুটো একই ইঞ্জিন, একই হৃদয়, একই মাথা, সব কিছু একই। তারপরেও এর দুটো কম্প্যারিজন নিয়ে এসেছি। তো চলো আজকে শুরু করা যাক এই নিয়েই। তো আজকে আমার সাথে আছে R15V3, অ্যাকচুয়ালি বর্তমানে R15V4 চলছে। আর একটা আমার সাথে আছে ইয়ামাহা XSR 155। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হে গাইস, দিস ইজ ববস প্যানোভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো আগে কথা বলি অ্যাকচুয়ালি দুটো গাড়িতে কী কী সেম আছে। তো স্টার্টিং থেকেই স্টার্ট করি। তো প্রথম হচ্ছে টায়ার সেকশন দুটোরই সেম আছে, যেটা হচ্ছে সামনে 100 সেকশনের টায়ার আছে আর পিছনে 140 সেকশনের টায়ার, দুটো একই আছে। ইঞ্জিন দেখতে গেলে দুটোতে একই VVA টেকনোলজি আছে, দুটোর সেম সিসি আছে, 155 সিসি দুটোরই সেম আছে। আর বাকি লিকুইড কুল দুটোরই সেম আছে। আর এখন বর্তমানে V4 যেটা আছে, V4-এ কুইক শিফটার, অটো ব্লিপার আসেনি, কুইক শিফটার আছে, আরও অনেক কিছু চলে এসছে। কিন্তু আমার যেহেতু এখানে V3 রাখা, তো V3 যেই পাওয়ারটা আছে, যে এভরিথিং আছে, তো কোনো সেন্সার সেরকম কিছু নাই। এর XSRও সেম জিনিস, কোনো কুইক শিফটার বা কোনো কিছু এই গাড়িতেও নাই। আর কি কি সেম আছে এর ব্রেকের যেই প্যাডেল প্লেটটা আছে সেটারও সেম। সামনে হচ্ছে 280 আর পিছনে হচ্ছে 230 সেকশনের। মাইলেজ একটু আপ অ্যান্ড ডাউন আছে কিছুটা। এটা কোম্পানি যেটা ক্লেম করছে দুটোরই অ্যাকচুয়ালি 45 মাইলেজ কোম্পানি ক্লেম করছে, কিন্তু আমি এখনও পর্যন্ত মাইলেজ আমার এটাই আমি চেক করা আছে, যেটা হচ্ছে আমি মাইলেজ টেস্টের একটা ভিডিও করেছি, যেটা হচ্ছে 54 মাইলেজ পেয়েছি। আর এটা যেহেতু আমার দাদার, আমি কখনো চালাইনি, তো সেরকম হিসেবে মাইলেজ আমি জানি না। কিন্তু কোম্পানি যেহেতু দুটোরই একই ক্লেম করছে, তো যতটা আমার নলেজে আসে, তো এটা যেহেতু একটু ভারী আছে এটার থেকে ওয়েটে, তো এটা একটু বেশি তেল সার্ভিস দেওয়ার কথা। কারণ MT-15 যেটা আছে, MT-15-এ আমি শুনেছি যতটা, তো MT-15-এ একজন বলেছে 60 মাইলেজ পেয়েছে, একজন বলেছে 55 মাইলেজ পেয়েছে, যেটা এখনও পর্যন্ত R15-এ সেরকম শুনিনি। R15-এ আমি হায়েস্ট পেয়েছি 54 মাইলেজ। তো বাস এটাই। তো ডিফারেন্সে কী আছে, সবার ফার্স্টে বাইকের ওয়েট দেখতে গেলে R15-এ বলছি, R15-এর অ্যাকচুয়ালি 142 কেজি এর ওয়েট। আর যেটা হচ্ছে তোমার XSR-এ হচ্ছে 137 কেজি পার ওয়েট, ঠিক আছে। তারপর এর যে ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে দুজনার, তো অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা এমনিতেও দেখতে বড়ই লাগে আর এটা একটু ছোটোই লাগে। তো এর ট্যাঙ্ক ক্যাপাসিটি বলে দিই, R15-এর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, যেখান থেকে 1 লিটার কম হচ্ছে XSR, সেটা হচ্ছে 10 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি। এবার দুটোর টপ স্পিডটা বলে দিই। টপ স্পিড এখনও পর্যন্ত আমি এটাতে তুলেছি 147 হাইস্ট তুলেছি, কিন্তু কোম্পানি যেটা বলে সেটা হচ্ছে 155 হচ্ছে টপ স্পিড। যেটা আমি অ্যাকচুয়ালি 147 যেটা তুলেছিলাম সেটা আরেকটু যেতে পারতো, কিন্তু সামনে অ্যাকচুয়ালি একটা গাড়ি চলে আসার জন্য আমি সেখানে ব্রেক মারা হয়, না তো আমার গাড়ি আরও যেত। আর এইটার টপ স্পিড হচ্ছে 136 কিলোমিটার পার হাওয়ার হচ্ছে এর টপ স্পিড। সিট ক্যাপাসিটি কমফোর্ট বলতে গেলে, তো ফার্স্টে XSR-এ বলছি। XSR যেটা আছে সেটার হচ্ছে এটা পুরো 1 সিটের উপরে, কোনো স্প্লিট সিট না, যেটা হচ্ছে R15-এর স্প্লিট সিট আছে। তো 1 সিটে এই যে সিটে আমি যদি বসি, তো প্রথমত হচ্ছে এর যে হ্যান্ডেল আছে, এর হ্যান্ডেল হচ্ছে ওয়াইড হ্যান্ডেল, আর আপ সাইড হচ্ছে এর হ্যান্ডেল, ঠিক আছে, যেটাতে বেশি ঝুঁকতে হবে না, বেশি অ্যাগ্রেসিভ হতে হবে না, একদম নর্মাল পোস্চার। আর মডিফিকেশন করতে গেলে এর যদি একটা রাইজার লাগানো হয় তাহলে হ্যান্ডেলটা আরেকটু উঁচু হবে। তো যাই হোক, আমি মডিফিকেশানে যাচ্ছি না, আমি নর্মালে আসছি। তো এই হচ্ছে এর সিটিং কমফোর্ট, যেটা হচ্ছে একদম অ্যাগ্রেসিভ না, নর্মাল একদম নেকেড বাইকের মতো। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যেহেতু কোম্পানি ক্লেম করছে যে এটা একটা রেট্রো বাইক, ঠিক আছে, রেট্রো ক্লাসিক বাইক যেরকম হয়, তো রেট্রো বাইক এটাকে ক্লেম করছে, তো সেই আন্দাজে সিটিং একদম ওকে আছে। বাকি পা যেটা আছে সেটা টোটালি একদম ভি শেপে আছে, যেরকম নেকেড বাইকের মতো হয়, তো একদম সেরকম। তো একদম দেখতে পাচ্ছ আমি পুরো দাঁড়িয়ে আছি, পুরো স্ট্রেট দাঁড়িয়ে আছি। স্ট্রেট দাঁড়ানোর পর হ্যান্ডেল আমি এমনি আরামসে পেয়ে আছি, হালকা হয়তো একটু ঝুঁকতে হচ্ছে। সেই আন্দাজে R15-এ দেখাচ্ছি। R15-এ দেখালে এই হচ্ছে আমি বসলাম নর্মালি, ঠিক আছে। এরও অ্যাকচুয়ালি যেই পায়ের যেই ইয়েটা আছে সেটা ভি শেপে হয়। আর বাকি হ্যান্ডেল দেখতে গেলে ধরলে সেটা কিন্তু ফুললি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আর
পুরো এরোডাইনামিক, যেটাতে অ্যাকচুয়ালি বর্তমানে আমি যেরকম রিয়েলাইজ করেছি যে হার্ডলি 50-60 কিলোমিটার পর হালকা হালকা পেন স্টার্ট হয় হাতের রিস্টে, কিছু কিছু ব্যাক পেনও স্টার্ট হয়। টোটালি অ্যাগ্রেসিভ বাইক এটা, ঠিক আছে। এটা অনলি ফর অ্যাকচুয়ালি মার্কেটে বার করেছে নর্মাল হাইওয়ের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি যখন ফার্স্ট বার করে এটা ট্র্যাক মেশিন ছিল, ট্র্যাক মেশিন থেকে সেটা আস্তে আস্তে হাইওয়েতে বার হয়। আর এটা টোটালি একদম রেট্রো, যেটা হচ্ছে একদম অনলি ফর লোকাল, অনলি ফর রাইড, সব কিছু এর মাধ্যমে করা যায়। কিন্তু এটাতে তুমি রাইড ফাইড সেরকম কিছু করতে পারবে না, এটা অনলি ফর ট্র্যাক, অনলি ফর হাই স্পিড। তো এইবার আসি ফিট অ্যান্ড ফিনিশের ওপর। তো অ্যাকচুয়ালি দুটোই ফুললি প্লাস্টিক, ঠিক আছে। এরও যে মেটাল যে হওয়ার কথা ছিল অ্যাজ আ রেট্রো হিসেবে, কারণ অন্যান্য কোম্পানি রেট্রো বাইক বেশিরভাগ মেটালের উপরেই বার করে, কিন্তু এর যা কোয়ালিটি আছে সব প্লাস্টিক আছে, আর এর তো প্লাস্টিক আছেই। তো কোম্পানি অ্যাজ এ রেট্রো হিসেবে যদি মেটাল বার করতো আর একটু ভালো হতো, বাট কোম্পানির উপর কিছু বলার নাই, সবই প্লাস্টিক আছে, সবই প্লাস্টিক আছে। তো সেই আন্দাজে অল ঠিকই আছে। শুধু আমার পরিপ্রেক্ষিতে একটা জিনিস যেটা আমার একটু অড লাগে, একটু খারাপ লাগে, সেটা হচ্ছে ফিট অ্যান্ড ফিনিশ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এর চারিদিক থেকে টোটাল তার ফার ওয়্যার সব কিছু একদম ওপেনলি দেখা যায়, ঠিক আছে। তো এর ফিট অ্যান্ড ফিনিশটা আমার দিক দিয়ে খুব একটা ঠিক ভালো লাগেনি, যেটা ভেতর দিক দিয়ে যদি করে কোনো রকম ওয়্যার সিস্টেম করতে হতো তাহলে হয়তো দেখতে আর একটু বেটার ভালো হতো। সেই আন্দাজে R15 দেখতে গেলে R15 টোটালি হচ্ছে ফুল ফ্রেম বডি, ঠিক আছে, যেটাকে বলে হচ্ছে ডেল্টা বক্স ফ্রেম। তো টোটাল ওয়্যার ফয়ার কোনো সিস্টেম দেখা যায় না। এর প্লাস্টিক বডি হলেও অ্যাকচুয়ালি এর লুক যেটা হয় সেটা একদম প্রিমিয়াম লুক, ঠিক আছে। আর এর গ্যাব্রিয়ালের কথা বলি, সেখানে তো এক্সেসার মডেলে গ্যাব্রিয়াল একদমই দেয় না, ঠিক আছে। তো এই দিক দিয়ে একটা মাইনাস পয়েন্ট আছে। পিলিয়নে যে বসবে সে কোনো কিছু ধরে বসতে পারবে না, সে পুরো হাত ছাড়া। তো ওভার যদি টানা হয় গাড়ি, তাহলে যে রাইডার আছে তাকেই ধরে বসতে হবে। সেই আন্দাজে R15 যে গ্যাব্রিয়াল আছে, কেউ হয়তো জানে না জিনিসটা। তো R15 যে গ্যাব্রিয়াল আছে সেটা হচ্ছে সাইডেই আছে। তো এইটা হচ্ছে খুব সলিড দিয়েছে। R15 V3 কথা বলছি, তো এটা টোটালটা ভালো সলিড দিয়েছে। এখন বর্তমানে যেসব V4 চলছে তার যে গ্যাব্রিয়াল আছে একদমই বেকার দিয়েছে, ঠিক আছে। সেটা মাঝে মাঝে ভেঙে যায়, ঠিক আছে। বেশিরভাগ এই গ্যাব্রিয়ালে অ্যাকচুয়ালি ভেঙে যায়। সিটের কথা বলি, সিট দুটোরই আমার সেরকম কমফর্ট লাগেনি। R15 যেটা আছে সেটা তো একদম খুব হার্ড স্ট্রিপ আছে, বেশি রাইড করতে গেলে ব্যথাও হয়ে যায়। আর এক্সেসার অ্যাকচুয়ালি রেট্রো বাইকেও অ্যাকচুয়ালি সেরকম কমফোর্ট দেয় না, কমফোর্ট সিট দেয় না। সেই আন্দাজে যেই সিট আছে সেটাও খুব হার্ড আছে, দুটোরই অ্যাকচুয়ালি হার্ড আছে। বাকি এমটিরও হার্ড আছে, যতগুলো মডেল বেরিয়েছে ইয়ামাহার, তো মোটামুটি সিটগুলো একটু হার্ডই আছে। এবার আসি মেনটেন্যান্সে। তো মেনটেন্যান্স অ্যাকচুয়ালি দুটোরই যেহেতু সেম ইঞ্জিন, সেম ভিভিএ, সেম সিসি, সব কিছু সেম হওয়ার জন্য তো অ্যাকচুয়ালি এদের মেনটেনেন্স যে খরচাটা সেটা দুজনের একই পড়ছে। কিন্তু যদি অ্যাক্সিডেন্টাল মেনটেনেন্স দেখা যায় তাহলে R15 যেটা আছে সেটা অ্যাক্সিডেন্ট ইন বাই চান্স যদি হয় তাহলে এরও অ্যাকচুয়ালি প্লাস্টিক বডি, সেই প্লাস্টিক বডি হিসেবে এর টোটাল ভাইজার একদম প্রচুর টাকার মেনটেনেন্স পড়ে যাবে, কারণ সব ভাইজার একদম ভেঙে চুরে এক হয়ে গেলে প্রচুর টাকা মেনটেন্স। সেই আন্দাজে এক্সেসার যেটা আছে খুব একটা ভাইজার নাই, ন্যাকেডের উপর পড়ছে। তো অ্যাক্সিডেন্টাল হলে এর হয়তো সেই মেনটেন্সটা একটু কম পড়বে গ্রেটার দ্যান R15 V3। আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে যে কোন গাড়িটা নেওয়া সব থেকে বেস্ট আর কোন গাড়িটা নেওয়া সব থেকে ভালো। দেখো আমার পরিপ্রেক্ষিতে এই গাড়িটা অ্যাকচুয়ালি ফর ট্র্যাক মেশিন, ঠিক আছে। এটা লং রাইডের জন্য একদমই না, ডেলি পারপস তুমি এটার মাধ্যমে করতে পারবে না, কারণ হার্ডলি ডেলি পারপসেও তুমি যদি মার্কেটেও যদি নিয়ে যাও তাহলে হার্ডলি 10 থেকে 20 কিলোমিটার পর, মার্কেটের কথা বলছি, 10 থেকে 20 কিলোমিটারের পর এটা অবভিয়াসলি হাতে পেন করবে, ব্যাক পেন করবে, ঠিক আছে, ঘাড়ে পেন করবে। সেই আন্দাজে এক্সেসার একদমই না, এক্সেসারে কোনো পেন ফেন কোনো সিস্টেম নেই, ঠিক আছে। এবার কিছু কিছু হয় কলেজ স্টুডেন্ট যারা চায় যে হ্যাঁ কলেজে একটু ফান্ড মারবো, কলেজে একটু রব জমাবো, সেই আন্দাজে ভাই গো ফর R15। আর যারা চায় যে হ্যাঁ ফ্যামিলি ম্যাটার আছে, ঠিক আছে, ফ্যামিলি চাপাবো বা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড চাপাবো, অবভিয়াসলি দুটোতেও গার্লফ্রেন্ড চাপানো যায়, কিন্তু এর পিছন সিট যেহেতু স্প্লিট সিট আর পিছনটা যেহেতু অনেকটা উঁচু, তাই এরও হার্ডলি যদি লংও যদি যাওয়া যায় হার্ডলি 50 কিলোমিটার পর যে পিছনে বসবে তার একদম মানে পিঠের একদম শেষ অবস্থা, সে বেশি বসতে পারবে না, ঠিক আছে। আর সেই আন্দাজে এক্সেসার তুমি চালাও, তুমি ফ্যামিলি মেম্বার নিয়ে চালাও, বাবা মা বোন ভাই সবাইকে নিয়ে চালাও, তুমি ডবল নিয়ে রাইডে চলে যাও, কোনো পেন নাই, কোনো সিস্টেম নাই। তো এই হচ্ছে দুজনের
কম্প্যারিজন, এটা তোমরা ডিসাইড করবা কার কীরকম লাগবে, সেই আন্দাজে ডিসাইড করবা, তো সেইভাবে নিবা। বাকি দুজনের অ্যাকচুয়ালি প্রাইস এর যা আছে এক্স শোরুম প্রাইস সেই আন্দাজে 50,000 কাছাকাছি, এর অ্যাকচুয়ালি কম আছে দাম। তো সেই ডিফারেন্সে তোমরা ডিসাইড করো কোনটা নিবা। তো আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো আমার ব্লগটা ভালো লাগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর কি জানতে চাও সেই কমেন্ট করো, আমি তোমাদের অ্যান্সার অবশ্যই দেবো। বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।